অ্যামেলিয়া ইয়ারহার্টের কথা জানে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, কারণ তিনি ছিলেন 20 শতকের দিকের এক উদ্যমী নারী। এমন এক নারী যিনি পুরুষের সাথে তাল মিলিয়ে নিজের দুঃসাহস পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন। তিনি এতটাই সাহসী ছিলেন যে আটলান্টিকের উপর একা বিমান চালিয়ে দেখিয়েছিলেন। আকাশপথে নারীদের পদচারণা শুরু হয় এই অ্যামেলিয়া হার্টের মাধ্যমে। কিন্তু হঠাৎই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা নিয়ে পুরো পৃথিবীতে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। হঠাৎ করেই তিনি যেন বিলীন হয়ে গেলেন। তার কোনো অস্তিত্ব আর এই পৃথিবীতে খুঁজে পাওয়া গেল না। কি হয়েছিল তার সাথে? কেনই বা আজও এই দুর্ঘটনা পৃথিবীর কাছে সবচেয়ে রহস্যময়? অসংখ্য মানুষ তা জানতে আগ্রহী। আজ আপনাদেরকে সেই গল্পই জানাবো। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক। অ্যামেলিয়া ইয়ারহার্টের পুরো নাম অ্যামেলিয়া ম্যারি ইয়ারহার্ট। 1897 সালে যুক্তরাষ্ট্রের কানসাসের আচিসনে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন রেলপথ বিষয়ক আইনজীবী এবং মা ছিলেন ধনাঢ্য পরিবারের মেয়ে। শৈশব থেকে ইয়ারহার্ট ছিলেন দুঃসাহসী এবং স্বাধীন চেতা, যা পরবর্তীতে তিনি পুরো বিশ্বকে দেখিয়েছেন। ইয়ারহার্টের বয়স যখন 10 বছর ছিল, তখন তিনি এক মেলায় প্রথম বিমান দেখেছিলেন। প্রথম দেখায় বিমানকে তার কাঠ ও তারের জঞ্জাল মনে হয়েছিল। সেদিন বিমানকে তার একটুও পছন্দ হয়নি, কিন্তু এর 1 দশক পর সেই ইয়ারহার্টই বিমানের প্রেমে পড়ে যান, যা তাকে পরবর্তীতে পৃথিবী বিখ্যাত বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। 1920 সালের 28 ডিসেম্বর অ্যামেলিয়া ইয়ারহার্ট প্রথম বিমানে ভ্রমণ করেন। পাইলট ফ্রাঙ্ক হক্সের সেই ফ্লাইট ইয়ারহার্টের জীবন বদলে দিয়েছিল। সেদিন থেকেই তার মধ্যে বিমান চালানোর আগ্রহ সৃষ্টি হয়। পরের বছর 3রা জানুয়ারি তিনি বিমান চালানোর প্রথম প্রশিক্ষণ নেন। পরবর্তী 6 মাস তিনি টাকা জমিয়ে নিজের প্রথম বিমান কেনেন, যেটি ছিল কিনার এয়ারস্টারের 2 আসনের একটি পুরাতন বিমান। ইয়ারহার্ট হলুদ রঙের সেই বিমানের নাম দিয়েছিলেন দ্য ক্যানারি। এই বিমান দিয়ে তিনি প্রথম নারী বৈমানিক হিসেবে 14,000 ফুট উপর দিয়ে বিমান চালানোর রেকর্ড করেন। এরপর 1928 সালের এপ্রিলের এক বিকেলে ইয়ারহার্টকে একজন ফোন করে বলেন, আপনি কি প্রথম নারী বৈমানিক হিসেবে আটলান্টিক পাড়ি দিতে চান? তিনি প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো তার সাথে মজা করছেন। এ কারণে প্রথমে তিনি বলেছিলেন, আমি খুব ব্যস্ত আছি, এখন উত্তর দিতে পারছি না। কিন্তু ফোনের অপর প্রান্তে থাকা লেখক ও প্রকাশক জর্জ পালমার পুটনাম যখন নিজের পরিচয় দিলেন, তখন ইয়ারহার্ট বুঝতে পারলেন এটা নিছক কোনো মজা নয়। পরবর্তীতে তিনি পুটনামের প্রস্তাবে রাজি হন এবং নিউ ইয়র্কে তার সাথে দেখা করেন। তখন ইয়ারহার্টকে আরেক বৈমানিক উইলমার বিল স্টালস এবং মেকানিক লুইস গার্ডনের সাথে যোগ দেওয়ার অনুরোধ করা হয়। এরপর 1928 সালের 17 জুন নিউ ফাউন্ডল্যান্ডের ট্রিপেসি হারবার থেকে ফকার F-7 মডেলের ফ্রেন্ডশিপ নামের বিমান নিয়ে 3 জনের দলটি তাদের ঐতিহাসিক যাত্রা শুরু করেন। 21 ঘন্টার যাত্রা শেষে তারা ওয়েলসের বুরি পোর্টে অবতরণ করেন। তাদের এই বিমান যাত্রা বিশ্বের সংবাদ মাধ্যমগুলোর প্রধান শিরোনামে ঠাঁই করে নেয়, কারণ একই বছর আটলান্টিক পাড়ি দেওয়া প্রথম নারী বৈমানিক হতে গিয়ে 3 জনের একটি দল মৃত্যুবরণ করেন। এর মধ্যে জর্জ পুটনামের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন ইয়ারহার্ট। 1931 সালের 7 ফেব্রুয়ারি ইয়ারহার্ট ও পুটনাম বিয়ে করেন। এরপর দুজন একসাথে গোপন এক অভিযানের পরিকল্পনা করেন, যে অভিযানে সম্পূর্ণ একা আটলান্টিক পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন ইয়ারহার্ট। 1932 সালের 20 মে নিউ ফাউন্ডল্যান্ড থেকে প্যারিসের পথে একাকী যাত্রা শুরু করেন তিনি। কিন্তু উত্তরের ঝড়ো বাতাস, হিমশীতল আবহাওয়া এবং যান্ত্রিক ত্রুটির কারণে আয়ারল্যান্ডের লন্ডনডেরির এক চারণভূমিতে অবতরণ করেন তিনি। তার এই দুঃসাহসিক অভিযানের জন্য প্রেসিডেন্ট হারবার্ট হুভার ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে স্বর্ণপদক প্রদান করেন। এরপরে তিনি পৃথিবীর চারপাশে চক্কর দেওয়ার পরিকল্পনা করেন। বিষুবরেখা বরাবর পূর্বদিকগামী তার যাত্রাপথের মোট দৈর্ঘ্য ছিল 29,000 মাইল। 1937 সালে মার্চে বিমানের সমস্যার কারণে অ্যামেলিয়ার প্রথমবারের প্রচেষ্টা ব্যর্থ হয়। বিমান ঠিক করে একই বছরের 21 মে নাবিক নুনানকে সাথে নিয়ে ক্যালিফোর্নিয়ার অকল্যান্ড থেকে যাত্রা শুরু করেন তিনি। 40 দিনে মোট 20 জায়গায় যাত্রা বিরতি দিয়ে অ্যামেলিয়া ও নুনান 22,000 মাইল পাড়ি দিয়ে পাপুয়া নিউগিনির পূর্ব উপকূলের লাই নামক এক স্থানে এসে পৌঁছান। এরপর 2রা জুলাই সকালে তারা দুজন সফরের সবচেয়ে কঠিনতম পথে যাত্রা শুরু করেন। তাদের গন্তব্য ছিল লাইয়ের মূল ভূখণ্ড থেকে 2,500 মাইল দূরে মধ্য প্রশান্ত সাগরে 1.5 কিলোমিটার দীর্ঘ প্রবাল দ্বীপ হাওল্যান্ড। এই দ্বীপে যাত্রা বিরতি করে পুনরায় বিমানের জ্বালানি ভর্তি করার কথা ছিল ইয়ারহার্ট ও নুনানের। সেই লক্ষ্যে তারা দুজন এগিয়ে যাচ্ছিলেন এবং তাদের পথ দেখাতে সাহায্য করছিল ইটাস্কা নামের এক জাহাজ। ইয়ারহার্ট ও জাহাজের নাবিক রেডিও তরঙ্গের মাধ্যমে যোগাযোগ রেখে উভয়ই হাওল্যান্ড দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কয়েক ঘন্টার যাত্রা শেষে ইয়ারহার্ট ও নুনান যখন দ্বীপের নিকটবর্তী হন, তখন নিয়মিত জাহাজের নাবিককে রেডিও সিগন্যাল পাঠাচ্ছিলেন। এক পর্যায়ে সিগন্যাল অনেক জোরালো হয়ে আসলে জাহাজের রেডিও সিগন্যাল অপারেটর দৌড়ে ডেকে আসেন। এরপর তিনি আকাশের চতুর্দিকে ইয়ারহার্টের বিমান খুঁজতে থাকেন। কোনো কিছু দেখতে না পেয়ে তিনি বিমানে একের পর এক সিগন্যাল পাঠাতে থাকেন, কিন্তু তার কোনোটাই আর ইয়ারহার্ট ও নুনান পর্যন্ত পৌঁছায়নি।
এমনকি ইয়ারহার্টের লকহিড ইলেকট্রাও হাওল্যান্ড দ্বীপে পৌঁছায়নি। ব্যাপক অনুসন্ধানের পরও ইয়ারহার্ট, নুনান কিংবা বিমানের কোনো একটি অংশ খুঁজে পাওয়া যায়নি। 2 সপ্তাহের অনুসন্ধান শেষে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় অ্যামেলিয়া ইয়ারহার্ট এবং ফ্রেড নুনান বিমান সহ সাগরে বিধ্বস্ত হয়ে হারিয়ে গেছেন। তাদের ধারণা মতে ইয়ারহার্ট জাহাজের সাথে যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হন, ফলে দিক ভুলে তারা অন্যদিকে চলে যান এবং এক পর্যায়ে বিমানের তেল শেষ হয়ে যাওয়ায় তা প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়ে যায়। ইয়ারহার্ট এবং নুনানের নিখোঁজ নিয়ে অনেক ধরনের তত্ত্ব আছে, সঠিকটি কেউ জানে না। তবে সমগ্র বিশ্বেই ইয়ারহার্ট এক আলোড়ন সৃষ্টি করেছিলেন যা এখনো অনেকের মনে কৌতূহল জাগায়। যেদিন তার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যাবে সেদিনই হয়তো রহস্যের মীমাংসা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। এমন রহস্যময় ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।